নমস্কার। ক্যাম্পাস প্লাসের আরেকটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সব্যসাচী চট্টোপাধ্যায় একজন ইয়ং কিন্তু হেভি ওয়েট আইনজীবী। মধ্যবিত্ত শ্রোতারা তাকে টেলিভিশন এবং ইউটিউব দু জায়গাতেই দেখতে অভ্যস্ত, এবং যারা ফেসবুক ইত্যাদিতে আছেন তারা তো তার পেজ তো দেখতেই পান। এই সব্যসাচী বাবুর মতো মানুষেরা যাকে বলে হাউস হোল্ড নেম, অতএব তাদের কথার একটা স্বাভাবিক মূল্য বা প্রভাব বা রেলেভেন্স আছে। এই মুহূর্তে হাইকোর্টে গ্রীষ্মাবকাশ চলছে, সুপ্রিম কোর্টও সম্ভবত তাই। অতএব আপাতত কিছুদিন আদালত কক্ষে আইনি লড়াই বন্ধ। তাই কোনো মামলা নিয়ে সব্যসাচীবাবুর সঙ্গে আলোচনা করার কোনো ইচ্ছে রাখিনি, কিন্তু একটা বিতর্কিত ব্যাপার নিয়ে তার সঙ্গে আলোচনা করাটা মনে হলো এই মুহূর্তেই সম্ভব। আইনজীবী যখন, তখন বিতর্ক তো এড়িয়ে যেতে পারবেন না। এবং সেই বিষয়টা হলো মেইন স্ট্রিম মিডিয়া ভার্সাস সোশ্যাল মিডিয়া। গত কয়েক বছর ধরেই কিন্তু এই সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা নিয়ে মানুষের অ্যাওয়ারনেস এবং আলোচনা অত্যন্ত বেড়ে গেছে। সেই জন্যই সব্যসাচীবাবুর সঙ্গে যোগাযোগ করেছিলাম তার মতামত দিতে। আচ্ছা সব্যসাচীবাবু, সোশ্যাল মিডিয়া বলতে আপনি নিজে কি বোঝেন? সরকার যে ডেফিনেশন সোশ্যাল মিডিয়া দিয়েছে তার সঙ্গে আপনি কি একমত? মেইন স্ট্রিম মিডিয়া বলছি বা আমরাও যেটা বলছি, তার একটা নির্দিষ্ট পরিসর আছে এবং এই পরিসরকে নিয়ন্ত্রণ করবার জন্য কিছু আইন, কিছু নিয়মাবলী, আমাদের সরকারি আদেশনামা সবই রয়েছে। এখন আপনারটাকে ডিফাইন করতে চান তাহলে আমি আপনাকে একটু উদাহরণ দিতে পারি। ধরুন প্রসার ভারতী আইন, একটা সময় প্রসার ভারতী আইন ছিল যে প্রসার ভারতী আইনের মাধ্যমে দূরদর্শন সেটা নিয়ন্ত্রিত হতো, আকাশবাণী নিয়ন্ত্রিত হতো, বা এখনো পর্যন্ত একেবারে সরকার নিয়ন্ত্রিত যে সমস্ত গণমাধ্যমগুলি আছে এই আইনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। পরবর্তী সময়ে দেখা যায় যে আইনগুলোর ক্ষেত্রে, ধরুন যখন আমাদের দেশের গণমাধ্যমে মেইন স্ট্রিম মিডিয়াতে যখন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট খুললো, প্রাইভেট প্লেয়ার্সরা যখন আসতে শুরু করলেন, সংবাদ পরিবেশনের প্রশ্নে নীতিগত যে ভাড়াগুলো হলো, পরিবর্তন হলো, সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আইন তৈরি হয়। যেমন ধরুন কেবল টেলিভিশন নেটওয়ার্ক রেগুলেশন অ্যাক্ট 1994 সালে এই আইনটি তৈরি হয়েছিল, যে আইনে বলা হয় যে অল স্যাটেলাইট চ্যানেল তারা তাদের লাইসেন্স কিভাবে অবটেন করবেন, তারা কি ধরনের প্রোগ্রাম করতে পারবেন, প্রোগ্রাম কোড, অ্যাডভার্টাইজমেন্ট কোড ইত্যাদি ডিফাইন করে। ফলে এটা মেইন স্ট্রিম মিডিয়ার ক্ষেত্রে এই আইনগুলো রয়েছে। সোশ্যাল মিডিয়া যদি আপনি দেখেন, এটা আপনাকে বুঝতে হবে সোশ্যাল মিডিয়া কিন্তু গণমাধ্যম বলে আমরা যা বুঝি সেটারই একটা ফর্ম, কিন্তু এটা পাবলিক ফর্ম, পাবলিক অ্যাট লার্জ যেখানে আসছেন, মানে সোশ্যাল মিডিয়ার বক্তব্য আর সংবাদপত্রের ছাপা বক্তব্য দুটোর ক্ষেত্রে দায়বদ্ধতার প্রশ্নে কিন্তু একটা ডিফারেন্স আছে। সংবাদপত্রে যখন একটি বিষয় ছাপা হয় বা কোনো ইলেকট্রনিক টেলিভিশন চ্যানেলে যখন কোনো বক্তব্য কেউ বলেন, সেটা থেকে সোশ্যাল মিডিয়াতে, মানে আমি সোশ্যাল মিডিয়া আবার বললাম ফেসবুক প্রোফাইল, আমি এখনো ইউটিউব চ্যানেলগুলোর কথা বলিনি, কোনো ব্যক্তি যখন তার বক্তব্যকে রাখেন তখন সেই ব্যক্তির নির্দিষ্ট বক্তব্য, যদি এটা সোশ্যাল মিডিয়ায় না হতো, সেই ব্যক্তি তার ব্যক্তিগত পরিসরে বক্তব্য রাখেন। তাহলে এই যে বক্তব্যগুলো পরপর পরপর আসে এখানে, তার জন্য এখানে মানে মেটেরিয়াল অনেক বেশি থাকে এবং নিয়ন্ত্রণটাও কিন্তু অনেক শিথিল, করা কঠিন সোশ্যাল মিডিয়ার বক্তব্যকে নিয়ন্ত্রণ করা। ফলে সোশ্যাল মিডিয়ার কোন কন্টেন্টটাকে আমি গ্রহণ করবো, সেটা বর্জন করবো, এই টেস্টটা খুব ডিফিকাল্ট। এবং এই টেস্টটা ডিফিকাল্ট এই জন্য কারণ এর পরিমাণটা এত বেশি এবং দ্যাট হ্যাজ ক্রিয়েটেড অ্যান ওশান অফ ইনফরমেশন। নানা রকমের নানা ব্যক্তি নানা মত দিচ্ছে। এর সঙ্গে ইউটিউব চ্যানেলস রয়েছে, ইউটিউব চ্যানেল যেগুলো ডিসক্লেমার দিয়ে আসছে ফাইল, বা যারা বলছেন তাদের যে এডিটোরিয়াল নোটস আছে তার জন্য ডিজিটাল মিডিয়া ইদানিং তাদের সরকারের
রেগুলেশন এসছে, রেগুলেশন গুড ব্যাড হোয়াট এভার ইট ইজ, কিন্তু রেগুলেশনস এর প্রয়োজন ছিল, নইলে ডিজিটাল মিডিয়াকে ডিফাইন করা যাচ্ছিল না। এটা দু রকম জিনিস হয়, এক হচ্ছে ডিজিটাল মিডিয়া যদি কেউ করেন, ধরুন আপনার ইউটিউব চ্যানেল, আজকে সেখানকার কোনো বক্তব্যে কোনো শাসক দলের নেতা খুশি হলেন না, তিনি আপনার বিরুদ্ধে করতে পারেন, কিন্তু এবং আপনি যখন গিয়ে যখন বলবেন যে আপনি হচ্ছেন এই ইউটিউব চ্যানেলের, আপনি হচ্ছেন মালিক বা আপনি নিজে একজন জার্নালিস্ট, তখন বলবে না না তুমি প্রমাণ করো তুমি জার্নালিস্ট কিনা, বিকজ ডু নট ফল উইদিন দি জোন অফ ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাক্ট। এইভাবে আপনাকে বিব্রত করা হতে পারে। সেই জন্য এখন গাইডলাইন্স গুলো আসছে, ডিজিটাল মিডিয়া কাজ করতে গেলে সেখানকার সাংবাদিকরা কি সুরক্ষা পাবেন, ডিজিটাল মিডিয়াতে কি মানে কি ধরনের কন্টেন্ট আসতে পারে, কোন কন্টেন্ট আসবে না ইত্যাদি। এটার জন্য একটা ফিল্টারিং এর প্রয়োজন আছে, এবং এই ফিল্টারিং গুলো করা কিন্তু আমাদের দেশের সংবিধান অনুযায়ী কিন্তু বেআইনি। কারণ আপনি জানেন ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন দো নট অ্যাবসলিউট, বাট দিজ আর সাবজেক্টেড টু দি রিজনেবল রেস্ট্রিকশনস। কিন্তু রিজনেবল রেস্ট্রিকশনস গুলোর ক্ষেত্রে কোনো সেন্সরশিপ এটাও আমাদের দেশে কিন্তু পারমিসেবল নয়। ফলে কন্টেন্ট আসার পর যদি অভিযোগ আসে, তাহলে এখানে যেমন নির্দিষ্ট সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলের যেমন তাদের যে পলিসি রয়েছে, সেই পলিসি অনুযায়ী যেভাবে দেখতে হবে, তার সঙ্গে সঙ্গে এটাও আমাদের মাথায় রাখার দরকার যে আমাদের এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলির যাতে আমাদের দেশের আইন অনুযায়ী সেগুলো সংবাদ পরিবেশিত হতে পারে, তার জন্য ব্যবস্থা গ্রহণ আমাদের কম্পিটেন্ট অথরিটি থাকা উচিত যারা এই কাজগুলো করবে। কারণ পুলিশের হাতে সব জিনিস গেলে কিন্তু পুলিশের দ্বারা সেটা বিচার করা সম্ভব হয় না। ফলে এই সেগ্রিগেশন গুলো খুব ইম্পর্টেন্ট। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যদি আমি বোল্ড যদি আপনাদের বলি, এখানে ইনফরমেশনটা অনেকটা মিক্সড হয়ে আছে, আনকন্ট্রোলড হয়ে আছে, নির্দিষ্ট কোনো দায় নেবার লোক নেই। কিন্তু যেগুলো মেন স্ট্রিম মিডিয়া বলে আমরা দেখছি, সেটা প্রিন্ট হোক ইলেকট্রনিক্স হোক, সেখানে কিন্তু একটা দায়বদ্ধতার জায়গা, রেগুলেটিং অথরিটি কিন্তু খুব পরিষ্কার। আচ্ছা, সব্যসাচী বাবু, একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে গত 5 বছরের তুলনায় এখন কিন্তু সোশ্যাল মিডিয়াকে নিয়ে আলোড়ন বা আলোচনা খুব বেশি রকম হচ্ছে, এটার কারণ কি বলে আপনি মনে করেন? তার কারণ সোশ্যাল মিডিয়ায় মানুষের অংশগ্রহণ যত বেড়েছে, সোশ্যাল মিডিয়া যত বেশি করে আমাদের জীবনের একটা বড় অংশকে দখল নিয়ে নিয়েছে, বা আমাদের যেগুলো রিয়েল লাইফে যে বিষয়গুলি রিয়েলিটিতে ঘটতো সেই কাজগুলো আমরা কিন্তু এখন ডিজিটালি আমরা করে ফেলছি, বা সেটা আমরা বহু ক্ষেত্রেই আমরা আমরা অন্য ফর্মে করছি, অন্য ফরম্যাটে করছি। যেমন ব্যাংকিং হতে পারে, অন্য অ্যাফেয়ার্স হতে পারে, যে কোনো কাজকর্ম হতে পারে। ঠিক তেমনি ভাবে আমরা যে মত প্রকাশটা অন্য জায়গায় করতাম, রিয়েল জগতে করতাম, সেই মত প্রকাশের জায়গাটাও কিন্তু এখন সোশ্যাল মিডিয়া হয়ে গেছে। যত মত প্রকাশের জায়গা এসেছে, এখানে সংবাদ আসছে, সংবাদ যাচ্ছে, মানুষের কন্টেন্টের পরিমাণ বাড়ছে, এবং কন্টেন্টের এতটা ফ্লো হয়ে যাচ্ছে যেখানে এই ওশানের মধ্যে কোনটা জেনুইন কোনটা ফেক এটা ডিস্টিংগুইশ করা কিন্তু কঠিন হয়ে পড়ছে। সেই কারণে আমি মনে করছি যে গত কয়েক বছরে আমরা দেখেছি যে আমার বিশেষত করোনা এবং করোনা পরবর্তী সময়, ওই সময় থেকে এটা শুরু হলো যে যেখানে আপনার ট্রু এবং ফলস এই দুটো ইনফরমেশন মিক্সড হয়ে থাকবে, সেখানে এই ট্রু এবং ফলস একে আলাদা করা, সেগ্রিগেট করা ইজ ভেরি ডিফিকাল্ট। এটা অনেকটা এসএসসি প্যানেলের মতন হয়ে যায়। এখানে এই সত্যি কোনটার ক্ষেত্রে সত্য কোনটা সত্য নয়, এই ডিস্টিংশনটা করার জন্য অথরিটি তার প্রয়োজন আছে। সত্যতা বাছাইয়ের জন্য আপনারা দেখেছেন যে ফ্যাক্ট চেক ইজ এ টুল, সেটা এখনো পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ কোনটা থেকে এটা করবার জন্য। তৃতীয়ত যেটা আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়ার কন্ট্রোলের উপরে না কত কয়েকটা নির্বাচন কন্ট্রোল হয়েছে। তো আপনি দেখবেন যে এই কন্ট্রোলটা, নিয়ন্ত্রণটা নেবার জন্য রাজনৈতিক দলগুলিও ভীষণ মুখিয়ে থাকে। বিশেষত যাদের যত পয়সা আছে তারা কিন্তু প্রথম কন্ট্রোলটা নেওয়ার চেষ্টা করেন সোশ্যাল মিডিয়ার উপর। এবং হিউজ ডেটা, এই ডেটা কিন্তু কিছু কিছু কোম্পানির কাছে অ্যাভেলেবেল আছে, তারা এগুলো দেন, তারা তুলে দেন, বিভিন্ন রাজনৈতিক দল সেটা ব্যবহার করে। ওকে, এন্ড দিস আর দ্য ডেটাস অফ দি ভোটার, যে ভোটার্সের একটা বড় অংশ সোশ্যাল মিডিয়া ইন্টারাকশন করেন। আচ্ছা সব্যসাচী বাবু,
আর আপনাকে তৃতীয় প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি কি মনে করেন সোশ্যাল মিডিয়া এবং এই যে মেন স্ট্রিম মিডিয়া এরা একে অপরের কম্পিটিটর না পরিপূরক? আমি আবারও বলছি, আগামী দিন যত আসবে তথাকথিত মেন স্ট্রিম মিডিয়া যেগুলো আমরা জানি, এই মিডিয়ার জায়গাটা ডিজিটাল মিডিয়া নিয়ে নেবে। সোশ্যাল মিডিয়া পারবে না, কিন্তু ডিজিটাল মিডিয়া আস্তে আস্তে করে এই জায়গায় এটাকে, কারণ দিস ইজ এ কোয়েশ্চন অফ টেকনোলজি। টেকনোলজিতে একটা সময় গণমাধ্যম বলে যা যা পরিচিত ছিল, এমনকি আপনিও জানেন যে আমাদের বিভিন্ন ফর্ম ছিল, পুতুল নাচের ফর্মে পর্যন্ত গণমাধ্যম হচ্ছে। এমনকি আপনার যখন ওই গল্প পড়ে গ্রামে, বা ওই যে পটচিত্রের মধ্যে দিয়ে গল্প বল, এটাও একটা সোশ্যাল মিডিয়ার ফর্ম। এই সেই সময়কার একটা কন্টেন্ট ক্রিয়েশনের ফর্ম ছিল। সেই ফর্ম ক্রমশ 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 তার অভিব্যক্তির অভিযোজনের মধ্য দিয়ে তার একটা পরিবর্তন হয়েছে। অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট সেই জায়গাটাকে নিশ্চিত করেছে। তাহলে ডিজিটাল মিডিয়াতেই আসছে। আর তার জন্য আপনি দেখবেন যে আজকের দিনে অনেক ডিজিটাল মিডিয়া, তারা কিন্তু বেশিরভাগ প্রিন্ট মিডিয়াই আজকে কিন্তু ডিজিটাল ফর্মে চলে যাচ্ছে। কাগজের পরিমাণ কমে যাবে, ফলে অটোমেটিক্যালি সেই ডিজিটাল মিডিয়া সেই জায়গাটা ধরে নেবে। টিভি দেখার সময় কমে যাবে মানুষের, যার জন্য সেই জায়গাটা এখন ফোনেই আপনি দেখতে পাচ্ছেন। তাহলে বেশিরভাগ ইলেকট্রনিক মিডিয়াও কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু তাদের ডিজিটাল ফরম্যাট তারা তৈরি করছে। আচ্ছা অচিরেই জায়গাটা ডিজিটাল নিয়ে নেবে। আচ্ছা, সব্যসাচী বাবু, আপনি কি মনে করেন যে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, সংবাদ সংগ্রহ করেন, বা এই ধরনের অনেক ক্ষেত্রেই তো সোশ্যাল মিডিয়া তো গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে, এদের জন্য কি কোনো সরকারি অ্যাক্রেডিটেশনের ব্যবস্থা করলে তারা কি সরকারি অনুগ্রহের মধ্যে পড়ে যাবেন? তাহলে তাদের সিকিউরিটি অফ পারপাস কি নষ্ট হবে? আমি আবার বললাম, অ্যাক্রেডিটেশনের পারপাস সাংবাদিকরা সরকারের অনুগ্রহ করবেন, তার জন্য নয়। সেটা এরকম অপদার্থ চোর সরকার থাকলে নয়। সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারেন তার জন্য ওই অ্যাক্রেডিটেশনের দরকার। তারা যাতে ইমিউনিটি গুলো পান তার জন্য অ্যাক্রেডিটেশনের দরকার। তাহলে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন, আপনি কি তাদেরকে সাংবাদিক বলতে কি মানে ইচ্ছুক নন? আমি আবারও বললাম, এটা আমার ডিমান্ড। তারা ডিজিটাল মিডিয়ায় কাজ করেন, সোশ্যাল মিডিয়ায় কাজ। আমি সোশ্যাল মিডিয়া শব্দটাকে অনেক বড় শব্দ, তার একটা অংশ হিসেবে ডিজিটাল মিডিয়া আসতে পারে, কিন্তু ডিজিটাল মিডিয়া ইটসেলফ ইজ এ ফর্ম অফ মিডিয়া। সেখানে যারা কাজ করেন, জীবনযাপন করেন, তাদের এটা কিন্তু অবশ্যই ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাক্টের তাদের আসা উচিত। আচ্ছা, অনেক বড় বড় সাংবাদিকও তো আছেন যারা তাদের হাউস থেকে বেরিয়ে এসে নিজেরা একটা সোশ্যাল মিডিয়াতে উইন্ডো করেছেন এবং সেগুলো ভালোই চলছে। আপনার কি মনে হয় যে এই সমস্ত সাংবাদিক, আমি তাদের নাম করতে চাই না, কিন্তু তারা কেন এই সোশ্যাল মিডিয়াতে, মানে আরো মোর স্পেসিফিক্যালি ইউটিউবে চলে এলেন? কারণ হচ্ছে অনেক বেশি স্বাধীনভাবে আজকে পশ্চিমবাংলাতে বিশেষ করে বা আজকের ভারতে এই সাংবাদিকতার ক্ষেত্রটা ভীষণভাবে বিজ্ঞাপন প্রতিষ্ঠিত হয়ে গেছে। পশ্চিমবাংলার ক্ষেত্রে খুব মানে রিসেন্টলি গভর্নমেন্ট সেই কাজটি করেছেন যে যারা দিদিমণিকে পছন্দ করবেন, দিদিমণির হয়ে কথা বলবেন, দিদিমণির হয়ে ঢাক পেটাবেন, তারা বিজ্ঞাপন পাবেন, যারা ঢাক পেটাবেন না তারা পাবেন না। এই যে এথিক্স, এই যে ভ্যালু, এই ভ্যালু সিস্টেমটা কিন্তু আজ থেকে 15-20 বছর আগে কিন্তু অন্যরকম ছিল। আগে আমরা দেখেছি যে খবরের কাছে বেশি সমালোচনা করতো, তাতে সরকারি নগণ্যতা অনুগ্রহ বেশি পেত। সেই জায়গাটা দিয়ে পরিবর্তন হয়ে গেল, ফলে সিচুয়েশনটা বদলে যাচ্ছে। আমি আপনাকে একটা উদাহরণ, আপনার মনে আছে গুরু বলে একটা সিনেমা হয়েছিল? হ্যাঁ, ঠিক ঠিক, গুরু, অভিষেক বচ্চন। এইখানে একটি ক্যারেক্টার ছিল, তার নাম মানিক দাশগুপ্ত। মিঠুন চক্রবর্তী অভিনয় পাঠ করেছিলেন। এই মানিক দাশগুপ্তর একটি সংবাদপত্র ছিল। এই সংবাদপত্রে তিনি ট্রেড ইউনিয়ন, তৎকালীন বোম্বাই ট্রেড ইউনিয়নের সমর্থনে লিখতেন। এবং দেখা যায় যে গুরু অর্থাৎ ধীরুভাই আম্বানির যে ক্যারেক্টারটি, তিনি তার সঙ্গে তার অফিসের লোকেরা বলছেন, উনি তো সমালোচনা বাড়াচ্ছেন, উনি বলছেন যে বিজ্ঞাপন বাড়িয়ে দাও। মানে আগে ওটা সমানুপাতিক হতো, এখন ওটা ব্যস্তানুপাতিক হয়ে গেছে। ফলে এই ডেস্টিনেশনের জায়গাটাই খুব কন্ট্রোলিং জায়গায় চলে এসছে সরকারের দ্বারা। ফলে সংবাদ, তুমি যদি পেটোয়া সংবাদ দিকের কাজ করো তাহলে তুমি পাবে, নইলে পাবে না। ইটস এ ট্রাই পলিটিক্যাল কোয়েশ্চেন। এর সাথে মিডিয়া, সোশ্যাল মিডিয়ার কোনো সম্পর্ক নেই।
এইভাবে মেনস্ট্রিম মিডিয়াগুলোকেও পকেটে ভরা হচ্ছে, ডিজিটাল মিডিয়াগুলোকেও পকেটে ভরা হচ্ছে। আচ্ছা, আপনি যে এন্ডোর্সমেন্টের কথা বললেন, ধরুন যে প্রাইভেট এন্ডোর্সমেন্টের ব্যাপারও যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা সাইজেবল পোর্শন কিন্তু চলে আসছে, এবং যেটা অ্যাট দি কস্ট অফ মানে মেইন স্ট্রিম মিডিয়া। আপনার কেন মনে হয় যে প্রাইভেট যে এন্ডোর্সমেন্টে যারা আছেন, যে কর্পোরেট আছে, তারা সোশ্যাল মিডিয়ার প্রতি এত অ্যাট্রাক্টেড হচ্ছেন কেন? তার কারণ সোশ্যাল মিডিয়া জেনারেটস মানি, জেনারেটস ট্যারিফ, হ্যাঁ, হ্যাঁ। ইট ব্রিংস বিজনেস। খুব সিম্পল, অনেক বেশি মানুষের কাছে অনেক তাড়াতাড়ি পৌঁছানো যাচ্ছে। হুম, হুম, স্বাভাবিকভাবে অল প্লেয়ার্স উইল কাম, হুম, 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 সবাই তার ব্যবহার করতে চাইবেন। আমি আপনাকে বললাম সোশ্যাল মিডিয়ার কন্ট্রোল এতটা হয়ে গেছে, বিশেষত গত 5-7 বছরে এমন কিছু ঘটনা, 5-7 বছরে আমি আরেকটু আগে থেকেই বলবো। হুম, হুম, আপনি সেই 2011-12 সালে ওই যখন ওই ইন্ডিয়া এগেনস্ট করাপশন, হুম, যখন এই মুভমেন্ট চলছে, সেই সময় থেকেই সোশ্যাল মিডিয়ায় বারবারন্ত হুম, হুম, আজকে দাঁড়িয়ে পরপর পরপর বাংলাদেশের ঘটনা, হুম, আজকে দাঁড়িয়ে অন্যান্য দেশের ঘটনা, হুম, আজকে যে ঘটনাগুলো চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ার জন্য অনেক বেশি তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। হুম, হুম, তো এভরিথিং ইজ অন বাই টিপ অফ ফিঙ্গার। হুম, হুম, আগে আপনি একটা খবর, তার অ্যানালিসিস, একটা বক্তৃতা শোনবার জন্য আপনি অপেক্ষা করে থাকতেন, মুখিয়ে থাকতেন। হুম, 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 নির্বাচনী পর্যালোচনার কথাই মনে করুন, আজ থেকে 20 বছর আগে, হুম, হুম, 25 বছর আগে, হুম, হুম, কখন দূরদর্শন একটা খবর দেবে তার জন্য আমরা অপেক্ষা করে থাকতাম, মুখিয়ে থাকতাম। ঠিক। বা আরেকটু আগে গিয়ে, হুম, এখন আপনাকে অপেক্ষা করতে হয় প্রথম বুথের প্রথম বাক্স খোলার পরেই যদি 30 ভোট এগিয়ে থাকে সেটাও আপনি ইনফর্ম হন। ঠিক। তার ফ্রিকোয়েন্সিটা অনেক বেড়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। তাহলে আপনার কম্পিটিশনও বাড়িয়ে দিচ্ছে, আর কম্পিটিশন যত বাড়ছে তখন প্রাইভেট প্লেয়ার্স উইল অটোমেটিক্যালি কাম টু আচ্ছা, টেক দি বেনিফিট অফ দি কম্পিটিশন। একটা একটা কথা জিজ্ঞেস করতে হবে, সেটা হচ্ছে যে আপনি তো মানে এটা একটু হয়তো ব্যক্তিগত প্রশ্ন হয়ে গেল, তাহলেও বলি যে আপনি তো প্রায় মানে সোশ্যাল মিডিয়াতেও আছেন, মেইন স্ট্রিম মিডিয়াতেও আছেন, দু জায়গাতেই আছেন। আপনাকে যদি বলা হয় যে এই দুটোর মধ্যে তুল্যমূল্য বিচার করুন, বা কোনটা আপনার কিরকম, সেক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়াকে প্রিন্ট মেইন স্ট্রিম মিডিয়ার পিছনে রাখবেন, না একই সঙ্গে রাখবেন? দেখুন, এটা এটা এই প্রশ্নটার উত্তর দিতে গেলে আমাকে বলতে হবে সময়টা খুব ইম্পর্টেন্ট। আমি 2025 সালে কথা বলছি। রাইট। 2025 সালে এই গোটা বিষয়টাই কিন্তু একটা কম্পিটিশনের মধ্যে রয়েছে। হুম, হুম, আমি যদি দেখি বিজ্ঞান প্রযুক্তিগত দিক থেকে কত তাড়াতাড়ি কোনো সংবাদ পৌঁছানোর প্রশ্নে একজন মানুষের অ্যাক্সেসিবিলিটি, অ্যাক্সেস টু ইনফরমেশন, এই প্রশ্নে সোশ্যাল মিডিয়া অনেক বড় ক্ষেত্র খুলে দিয়েছে। হুম, মেইন স্ট্রিম মিডিয়া ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকবার জন্য ক্ষেত্রটা কিছুটা হলেও সীমিত। হুম, হুম, সেখানে এডিটোরিয়াল ভিউ নিয়ন্ত্রণ করে, সেখানে অন্যান্য বিষয় নিয়ন্ত্রণ করে। হুম, বিশেষত একটা খুব ইন্টারেস্টিং জায়গা আছে, হুম, সেটা হচ্ছে যে মানে যেটা আমরা বুঝতে পারি না, আলটিমেটলি সবটাই ওনারশিপের উপরে নির্ভরশীল মিডিয়ার ক্ষেত্রটাই। হুম, হুম, আপনি যার জন্য আমি প্রথম শুরু করেছিলাম পরিসর কথাটা দিয়ে, হুম, হুম, কোন পরিসরের মালিক কে ইজ ভেরি ইম্পর্টেন্ট। হুম, পরিসরটা কিন্তু আলটিমেটলি মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে বড় ভূমিকা পালন করে। হুম, হুম, যেমন আপনি যদি ধরেন এই যে সোশ্যাল মিডিয়া, হুম, হুম, যেটার ক্ষেত্রে ইন্টারনেট হুম, তাদের একটা বড় ভূমিকা আছে। এবং আপনার মনে থাকবে হুম, যে কিছুদিন আগে আমাদের দেশে একটি বড় বিতর্ক হয়েছিল এটা নিয়ে, হুম, নেট নিউট্রালিটি। হুম, হুম, নেট নিউট্রালিটি নিয়ে একটি বড় বিতর্ক হয়েছিল। হুম, হুম, নেট নিউট্রালিটি মানে যে আপনি যে ইন্টারনেটের যে স্পেস, যেটা আপনি www রাইট। যখন আপনি লিখছেন, হুম, হুম, সেই জায়গায় হুম, এইটা ইটস লাইক এ বাস স্ট্যান্ড। হুম, আপনি বাস স্ট্যান্ডে ঢুকছেন, তার জন্য আপনাকে আলাদা কোনো টাকা দিতে হচ্ছে না, চার্জ দিতে হচ্ছে না, এক্সট্রা নেটের ভাড়া ছাড়া। ঠিক। আপনি সেখানে ঢুকলেন, ঢোকার পর আপনি কোনটা দেখবেন, কোনটা দেখবেন না, কোনটা অ্যাক্সেস করবেন, কোনটা অ্যাক্সেস করবেন না, হুম, কোন সংবাদটা আপনার কাছে দেওয়া হবে, কোন সংবাদটা আপনার কাছে দেওয়া হবে না, হুম, এই যে অলগরিদম কন্ট্রোল, হুম, যেটা সম্পূর্ণভাবে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড কন্ট্রোল, হুম, হুম, এই কন্ট্রোল যার হাতে থাকবে তার একটা বড় ভূমিকা আছে। হুম, হুম,
এবং সেখানে যারা নিয়ন্ত্রণ করছেন তারা পাবেন, হুম তারা অনেক বেশি বেনিফিটেড হবেন হুম এই জায়গায়। ফলে আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন কাকে এগিয়ে রাখবেন, এটা আমার উত্তরের উপর নির্ভরশীল নয়, এটা সময়, বিজ্ঞান, অর্থনীতি এবং অ্যাক্সেসিবিলিটি, এই চারটে কম্পোনেন্টের উপর নির্ভর করবে যে এটা কতটা আমরা এগিয়ে আছি, সত্যি এটা এগিয়ে আছে। মানে এখানে আমি চাই বা না চাই প্রশ্নটা এই করেছেন পরিস্থিতির সোশ্যাল উপর নয়। রেলিভ্যান্সের দিক থেকে, যে মানুষের কাছেও তো গ্রহণযোগ্যতার একটা ব্যাপার আছে, মানুষের কাছে কি আপনার স্বাভাবিক, অনেক বেশি সুবিধাজনক। আজকে দেখবেন এই যে খবরের কাগজ, তারা সবাই মোবাইল ফ্রেন্ডলি একটা করে এডিশন বার করে। হুম হুম কেন করে? হুম হুম মানুষের সেই সময়টাও নেই যে খবরের কাগজটা নিয়ে পড়বো। হুম হুম। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে আপনার সোশ্যাল মিডিয়ার সঙ্গে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000টা যেন মনে হচ্ছে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত অনেক ক্ষেত্রেই এই। জড়িত হলেও এটার অনেক 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 আপডেট করার প্রয়োজন আছে। হুম হুম আমাদের ইনফরমেশন টেকনোলজি একটা, ইনফরমেশন টেকনোলজিটা এমন একটা টেকনোলজি যেটা প্রত্যেক মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে, হুম হুম। উন্নত হচ্ছে। যেমন 66A উঠিয়ে দেওয়া হয়েছে, তেমনি কনসেপ্ট অনেক 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 রকমের ধারণা বদলাচ্ছে, হুম হুম অনেক ধারণা বদলাবে। হুম। এবং শুধুমাত্র এই জায়গায় শুধু ধারণা নয়, অনেক ভ্যালু সিস্টেমও বদলাচ্ছে হুম হুম আমাদের সবার কাছে। ধরুন আগে একজন ইন্ডিভিজুয়াল হুম তার ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার ক্ষেত্রেও একটা অ্যাফিলিয়েশনের দরকার ছিল। হুম আজকে কিন্তু একজন ইন্ডিভিজুয়াল, তিনি একটা ছবি তুললেন, হুম হুম যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন, হুম হুম আপনি ভেবে দেখুন তিনি হয়তো ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাক্টের দ্বারা কভার্ড হবেন না, হুম। কিন্তু তিনি যে কাজ করছেন এইটা তো সংবাদ পরিবেশনের কাজই করছেন। ঠিক ঠিক। আর আর দুটো তিনটে প্রশ্নই করব, ছোট ছোট দুটো তিনটে প্রশ্ন করব। তার মধ্যে একটা হচ্ছে যে আপনার কি মনে হয় যে অডিয়েন্সের যে লয়্যালটি সেটা কি আস্তে আস্তে মেন স্ট্রিম মিডিয়া থেকে কি এটা কি সোশ্যাল মিডিয়ার দিকে শিফট করে যাচ্ছে? আমি আবার বললাম, মেইনস্ট্রিম মিডিয়া বিজ্ঞাপন নিয়ন্ত্রিত, বিজ্ঞাপন নিয়ন্ত্রিত। এখন তো সোশ্যাল মিডিয়া তো বিজ্ঞাপন নিয়ন্ত্রিত। সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়াটাকে আপনি বলতে পারেন বিজ্ঞাপন নিয়ন্ত্রিত। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনি একটা লিমিট পর্যন্ত আপনি ভালো বক্তব্য রাখতে পারছেন, কিন্তু তারপর এটা পুরোপুরি পুঁজি নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। আমি বিজ্ঞাপন কথাটা বলবো না, একদম পুঁজি নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে সিস্টেমটা। ওকে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, একটু হালকা প্রশ্ন। ক্রিকেটে যেমন তিনটে ফর্ম আছে, টেস্ট ম্যাচ, ওয়ানডে ম্যাচ এবং T20, তেমনি মিডিয়াতেও আছে প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, মেন স্ট্রিম মিডিয়া। ক্রিকেটাররা নিজেরাই বলেন যে টেস্ট ক্রিকেট হচ্ছে হাইয়েস্ট ফর্ম অফ ক্রিকেট। তা আপনার কাছে যদি সাংবাদিকতার রেসপেক্টে, যেহেতু আপনি তিনটেতেই আছেন, আপনাকে যদি এক আমি দুই তিন করে যদি গুরুত্ব এবং সম্মানের কথা বিচার বিবেচনা করে বলতে হয়, আমি আবার বললাম যে এই গুরুত্ব সম্মানে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি মিডিয়ার নির্দিষ্ট সংখ্যক ভিউয়ার্স আছেন, প্রত্যেকটি লোকের নির্দিষ্ট ভিউয়ার্স আছে। আপনার চ্যানেল যে অডিয়েন্স দেখেন, হুম, আমার চ্যানেল সে অডিয়েন্স নাও দেখতে পারেন। ঠিক ফলে সোশ্যাল মিডিয়ায় ডাইভার্সিটিটা অনেক বেশি। ঠিক। ফলে ঠিক ক্রিকেটের ফর্মে হুম হুম ওইরকম ব্যাকরণ তৈরি করাটা এখানে একটু কঠিন। হুম হুম ব্যাকরণ তৈরি করে এটা ঠিক ওটা ভুল বা ওটা মানে যে কি রেসপেক্টের জায়গা থেকে ওটা আছে, এমনটা আমি ঠিক মনে করি না। এটা যেটা আছে সেটা দীর্ঘদিন চলার জন্য আছে, কিন্তু দীর্ঘদিন চলার পরেও বহু মিডিয়া বহু মাধ্যম সেটা অ্যাবান্ডমেন্ট হয়, অনেক টেকনোলজি চলে যায়। ওয়ান মোর লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে প্রিন্ট মিডিয়াকে আপনি এখন কোথায় রাখবেন? প্রিন্ট মিডিয়ার গুরুত্ব তো আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি কোথায় রাখবো। আমি এবং প্রিন্ট মিডিয়ার যারা রিডার আছেন সেই সংখ্যা আছে, বড় সংখ্যক মানুষ আছে যারা প্রিন্ট মিডিয়া পড়ে। প্রিন্ট মিডিয়াতে আমরা যে পরিমাণ ডিটেলিং পাই সেটা হয়তো অন্য মিডিয়া থাকা সম্ভব নয়। আবার সবকিছু আমরা ডিটেলিং নিয়ে খুঁজি না। ফলে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি নিজস্ব জায়গা আছে, সেই জায়গাটা দখল করে রাখবে। আপনি কি প্রিন্ট মিডিয়া ফলো করেন? তা নিশ্চয়ই করি। ওকে, যাক, এটা ব্যক্তিগত যাই হোক, আপনার সঙ্গে এই ডিটেল আলোচনা আশা করি আমাদের দর্শকদের অত্যন্ত ভালো লাগবে এবং এই যে
তুলনামূলক আলোচনাটা এটা অনেকেই চাইছিলেন এবং তার ফলে আপনার কাছে আমি প্রথম এলাম এবং এই রেসপন্ড করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আবার ধন্যবাদ। পরে অন্য বিষয়ে আপনার সঙ্গে কথা বলবো। আজকে এখন ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানিয়ে এই আলোচনাটা শেষ শেষ করছি এখানে। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।